জোর কদমে ঝোড়ো প্রচার চালাচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তার নেতৃত্বেই কিন্তু এ রাজ্যে বাম রাজত্বের অবসান হয়েছিল। 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি হয়েছিল এবং অনেক সময় নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল, নানা ওনাকে নিয়ে কথা হয়েছিল, কিন্তু উনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। নিজের দলের প্রতি তার আস্থা, একনিষ্ঠ সততা নিয়ে কাজ করে গেছেন এবং এবার আবার দল তার প্রতি আস্থা রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিপ্লব কুমার দেবকে প্রার্থী করেছেন। আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই সড়ক প্রচারের সময়সীমা শেষ হবে। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। শেষ মুহূর্তে, একেবারে শুরু থেকেই ঝোড়ো প্রচার, শেষ মুহূর্তে এবার T20 মেজাজে প্রচার করছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত জনসভা, দলীয় কার্যকর্তাদের সাথে, নেতৃত্বদের সাথে বৈঠক, যেখানে যেখানে যাচ্ছেন তারই মাঝে বিপ্লব কুমার দেবকে আমরা পেয়েছি। কথা বলে নেব কতটা আশাবাদী এবং বিশেষ করে যেই বাম জমানাকে সরিয়ে এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এবার সেই বাম কংগ্রেস জোটকে নিয়ে কি বলছেন বিপ্লব কুমার দেব। স্যার, প্রথমেই স্বাগত এবং প্রচণ্ড ব্যস্ত আপনি, তার মধ্যেও প্রচার চলছে, তার মধ্যেও আপনি সময় দিলেন, এর জন্য আপনাকে আগেই ধন্যবাদ। স্যার, প্রথমেই যেটা জানতে চাইব, আপনার নেতৃত্বে এ রাজ্যে 2018 সালে বাম জমানার অবসান হয়, CPM সরকারের অবসান ঘটে এবং বিজেপি সরকারের প্রতিষ্ঠিত হয়, আপনি মুখ্যমন্ত্রী হন। সেই সময় থেকে আজকে এই দীর্ঘ সময় রাজ্য রাজনীতি, আপনি অনেক কিছু দেখেছেন, এই রাজ্যের জাতীয় রাজনীতি তো দেখেছেন। শুরুতে যেটাই জানার বিষয় মূলত, এবং আপনি প্রচারেও এটাকে ইস্যু করছেন, হাতিয়ার করছেন, এই বাম কংগ্রেস জোট, কি বলবেন? মানিক সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, CPIM পলিট ব্যুরো সদস্য, ইন্ডিয়া জোটের প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আপনার প্রতিদ্বন্দ্বী আশিস কুমার সাহার সমর্থনে প্রচার করছেন। দেখুন, ত্রিপুরাতে কোনো সশক্ত বিরোধী লিডারশিপ না থাকার কারণে কমিউনিস্টরা কোনো কিছু না করে 25 বছরে টানা সরকার, তার আগেও 10 বছর। নৃপেন বাবুর সময় প্রথমবার যখন উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি ট্রান্সপারেন্ট চাকরি বাকরি দিয়েছিলেন, মানুষের খাওয়ার জলের ব্যবস্থা, রাস্তার পাড়ে আনার ব্যবস্থা করেছিলেন, কিছু গ্রামীণ রাস্তাঘাট তৈরি করেছিলেন। তারপর থেকে কমিউনিস্টের যতগুলো গভর্নমেন্ট এসছে, সেগুলো কংগ্রেসের লিডারশিপের গ্রুপিজমের কারণে কমিউনিস্টরা বারবার ইলেকশন জিতে যেত ত্রিপুরাতে। ভারতীয় জনতা পার্টি 1% 1.5% এই স্থিতিতে ছিল। ও ত্রিপুরার মানুষের একটা স্বভাব, ত্রিপুরা 2 দলীয় ব্যবস্থাকে মানে, থার্ড পার্টিকে ভোট দিতে চায় না। বিজেপির আদর্শ অটল বিহারী বাজপেয়ী, আডবাণী, দীনদয়াল উপাধ্যায় ভালো লাগলেও ভোটিং করতে সময় গিয়ে কংগ্রেস বা CPMকে ভোটটা করতেন। আর অটল বিহারী বাজপেয়ী সরকার আসার পর ত্রিপুরাতে বিজেপির একটা শুরুয়াত হয় এবং তখন তৃণমূল আর বিজেপি অ্যালায়েন্স ছিল। একটা সিটে তৃণমূল ক্যান্ডিডেট, একটা সিটে বিজেপির ক্যান্ডিডেট যিশু দেববর্মা হয়, আর সেই সময় 36% ভোটও আসে। কিন্তু এই ভোটটা বিজেপির ভোটে আমি বলবো না। তারপর 2018-তে পরিবর্তন হয়। নরেন্দ্র মোদী যখন 2014-তে প্রধানমন্ত্রী হন, তারপরে ত্রিপুরাতে আম জনতা ভাবতে শুরু করে যে পরিবর্তন চাই। পরিবর্তন তো হারবারই চাই, কিন্তু অপোজিশনের লিডারশিপের কারণে হতো না। 2015-16 থেকে আমরা কাজ করা শুরু করেছি। 18-তে ত্রিপুরাতে পরিবর্তন হয়ে গেছে। যেই CPM এবং যেই CPMের মুখ্যমন্ত্রী বলতেন 2017-তে যে 100 বছর আরও কমিউনিস্ট ত্রিপুরাতে সত্তাতে মসনদে থাকবে, সেই কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যের ইতিহাস থেকে সমাপ্ত হয়ে গেছে। আর যেটা আমি বুঝি ত্রিপুরার রাজনীতির অঙ্গিনায়, যে ত্রিপুরার মাটি কমিউনিস্টের হ্যাই নেই।
ত্রিপুরাতে কোনোদিনই কমিউনিস্টরা মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে কোনোদিনই আসেনি। এরা প্রথম যখন এসেছিল 56 সিট নিয়ে, তখন কংগ্রেসের দলবাজির কারণে এসেছিল। সুকুমার সেনের পেছনে লাগা ইমানদার মুখ্যমন্ত্রী, ওর যারা ভ্রষ্ট নেতৃত্ব, এদের যেটা স্বভাব ওই করেছে। ওর এক এক জায়গায় 3 জন 4 জন 2 জন ক্যান্ডিডেট, যার কারণে কমিউনিস্টরা অল্প ভোটে ক্ষমতা চলে এসছে। তারপরও আমি মানি ক্ষমতা এসছে তো এসছে, কিন্তু তারপরে কমিউনিস্টরা এমন কোনো কাজ করেনি যার জন্য কমিউনিস্টদের মানুষ মনে রাখবে। দুর্ভাগ্য 4 বারের মুখ্যমন্ত্রীর, যে 4 বার উনি লাগাতার মুখ্যমন্ত্রী রইলেন, কিন্তু আজকের দিনে উনি বলতে পারেন না যে উনি কী কাজটা স্পেশালি করেছেন। দেখুন, রাস্তাঘাট, স্কুল, ব্রিজ, এগুলো কালভার্ট নর্মাল, বৃষ্টি হলে কালভার্ট লাগবে, পায়ে হাঁটতে গেলে রাস্তা লাগবে, তো পুকুর চাই তো জল আসবে, নদী আছে তো মাছ পাওয়া যাবে, তো এইগুলো নর্মাল। কিন্তু ওনার 20 বছরের কার্যকালে যে উনি স্পেশাল কোনো এমন কিছু করেছেন, কিচ্ছু নেই। এটা হচ্ছে ত্রিপুরার সবচাইতে দুর্ভাগ্য। কিউকি যখন একটা সরকার লাগাতার পাওয়া যায় মেজরিটিকে সঙ্গে, তখন অনেক কিছু আপনি করতে পারেন, চাইলে ডিসিশন নিতে পারেন, যেভাবে নরেন্দ্র ভাই মোদী করছে। বিজেপির সরকার আগেও ছিল, অটল বিহারী সরকার নেতৃত্বে 26 দলের পার্টি ছিল, তবুও অটলজি যে আজকে ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে যে রোড দেখেন, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড দেখেন, এই অটলজি দেন। কিন্তু বাকি অনেক জায়গায় অটলজি আটকে যেতেন, কিউকি আমরা ডিপেন্ড ছিলাম 26 দলে। কিন্তু 2014-তে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠ সরকার হওয়ার পর বিজেপি কোন কাজটা না করেছে, এখন যদি বলি আমি অ্যাজ এ মোদি প্রাইম মিনিস্টার, আপনি মোদিকে মনে করলে কি মনে হয়? তো ঝটকাসে আপনার চোখে মনে আসবে 2014-তে উনি আসতেই স্বচ্ছ ভারত করেছেন। স্বচ্ছ ভারত মানে কংগ্রেসিরা সিপিএমরে ভেবেছিলেন ঝাড়ু নিয়ে সাফ করা, এটাই স্বচ্ছ ভারত। ঝাড়ু নিয়ে তো সাফ করে, নিট অ্যান্ড ক্লিন তো থাকাই, করাপশন ফ্রি ব্যবস্থা তৈরি করা। আর নরেন্দ্র ভাই মোদি 27 লাখ কোটি টাকা এই পর্যন্ত বাঁচিয়ে, যেগুলো চলে যেত লিকেজে, প্রমাণিত করেছেন যে স্বচ্ছ ভারত অভিযানে ভারতের এবং ভারতবর্ষের মানুষের লাভ হয়েছে। এমন যদি আমি 2019-এ সরকারে আসার পর মোদির কথা কল্পনা করি, তো অনেক কিছু সামনে চলে আসে। 370 আর্টিকেল 35-এর সমাপ্তি, 3 তালাকের সমাপ্তি, তারপর জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে জলের ব্যবস্থা। বড়ই কঠিন কাজ। কেউ যদি ভাবে যে এগুলো সোজা কাজ, আরে জলই জীবন, এই কমিউনিস্টরা জায়গায় জায়গা লাগে জলই জীবন, পোস্টার লাগাবে, কাজ করবে না। তো এই যে ওনাদেরই মুখ্যমন্ত্রী নিপনবাবু রাস্তার কাঁধে যে জলটা এনে দিয়েছিলেন, তারপরে মানিকবাবু বাড়িতে ঢুকাতে পারেন না। 25 বছরের টানা সরকারে এরা আর বাড়িতে ঢুকাতে পারলেন না। আর বাড়িতে ঢুকাতে হলে পয়সা দিতে হবে, কমিউনিস্ট লিডার হতে হবে, কোনো সোর্স হতে হবে, এগুলি ছিল। তো এদের কথা বলে লাভ নেই। যারা আমরা যদি ত্রিপুরা সরকারে যদি আমাকে বলে বিপ্লব দা তুমি তো মুখ্যমন্ত্রী ছিলা, তো বলো তো তুমি কি করেছো, আমি 1-2টা উদাহরণ বলতেই পারি। 33% রিজার্ভেশন মহিলাদের জন্য এনেছি সরকারের চাকরিতে, আমি বলতেই পারি। টিএসআরদেরকে আমি 3 বছরে একসঙ্গে তাদের সার্ভিস বাড়িয়ে দিয়েছি, যেটা 57 ছিল 60 পর্যন্ত করে দিয়েছি, বলতেই পারি আমি। 10% মহিলাদেরকে হোম ডিপার্টমেন্টে রিজার্ভেশন দেওয়ার করে আজকে টিএসআর মধ্যে মহিলারা AK-47 নিয়ে দাঁড়াতে পারে, আমি বলতেই পারি। আমাকে যদি বলে অটল জলধারা মিশন, জল জীবন মিশনেরই রূপ অটল জলধারা মিশন, 2018 ডিসেম্বরে আমি আর জিষ্ণুদা শুরু করেছিলাম, এটাই জল জীবন মিশন এসছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমাকে যদি ত্রিপুরা মানুষ বলে আপনি আর কি করেছেন, তা আমি বলতে পারবো যে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীকে বলার পর টিনের ঘর হলে সে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পায় না, আর সেটাকে ল চেঞ্জ করে আমরা যখন এনেছি তখন আমরা এই পর্যন্ত 4,10,000 উপরে ঘর এনেছি, যে কি কমিউনিস্ট পার্টি 25 বছরে মাত্র 48,000 ঘর ত্রিপুরাকে দিতে পেরেছে। তো এমন আমাকে যদি বলে
যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কমিউনিস্টরা বলতে পারেন শিক্ষার জাতির মেরুদণ্ড। মানিকবাবু, দশরথবাবু, নিপনবাবুরা শিক্ষার জন্য কি করেছেন? লালীকরণ, লেলিন পড়ো, স্টালিন পড়ো, লেলিনের মাথাটাও পড়ে, মহাত্মা গান্ধী বাদ, এইসব করেছেন। মানে মানে দেশকে, ব্যবস্থাকে কিভাবে সর্বনাশ করা যায়। আমি বসার পরে এরাই চিৎকার করতো, বিপ্লব দেব আরএসএসের লোক, এ তো গেরুয়াকরণ করে দেবে, স্যাফ্রন সব নিয়ে আসবে। আমি এনসিআরটির ন্যাশনাল সিলেবাস এনেছি। আমি ত্রিপুরাতে সরকারি স্কুলের মধ্যে সিবিএসসির ইংলিশ মিডিয়াম স্কুল বিদ্যাজ্যোতির 125টা একসঙ্গে এনেছি। জনজাতি এরিয়াতে 1300 কোটি টাকার প্যাকেজ এনে এডিবিতে অল ওভার ডেভেলপমেন্ট অফ ট্রাইবেল পিপল, তার স্কিম এনেছি। তো এমন হাজারো উদাহরণ আছে যে আপনি ভারতীয় জনতা পার্টির যে কাল সেটা মনে রাখতে পারেন। আজকে যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আছেন, উনি বড় মাত্রা ডিএ দিয়েছেন, 25% পর্যন্ত ডিএ পৌঁছে দিয়েছে। 7 পে স্কেল আমরা দিয়েছি, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি আমরা দিয়েছি। আপনি যে কোনো সেক্টরে যান, যেই কোনো সেক্টরে। এখন মানিকবাবু একটা স্কিম এনেছে যে হেলথ স্কিম একটা এনেছে, যেটা আয়ুষ্মান ভারতে যাদের কাভার আপ হয়নি, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, বাকিদেরকে সেম তার কাভার করা হবে। আর কাভার এদেরকেই করা হয়নি, এর কমিউনিস্টের সময় 2011 সেন্সাস হয়েছিল, সেন্সাস অনুসারেই আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হচ্ছিল। তো আমি মুখ্যমন্ত্রী ছিলাম, আমি দেখতাম যে যারা ওই সময় কংগ্রেস করেছে বা বিজেপি করেছে, এদের গরিব হওয়ার পরও এদেরকে দেয়নি। কমিউনিস্টের স্বভাব ছিল এটা। তখন এই স্কিমটা নিয়ে আমি শুরুয়াত করেছিলাম, আর ডক্টর মানিক শাহ মহোদয় এটাকে অন্তিম রূপ দিয়ে প্রায় 60 কোটি টাকার উপরে খরচা করে মানুষের জন্য করা। এই যে মানসিকতাটা কমিউনিস্টের নেই। আর যারা তথাকথিত কংগ্রেসের লিডারশিপ, এদের তো ব্যক্তিগত ছাড়া এরা তো নিজেরাই কোনো দিন চারটা লোক একসাথে বসতে পারেনি। কিন্তু শেষ লগ্নে আমরা দেখছি এরা 4 জন এক ফ্রেমে আসেনি, কিন্তু মানিক সরকারকে আর জিতেন চৌধুরীকে নিয়ে এক ফ্রেমে আসছে। বিচিত্র এদের রাজনীতি, বিচিত্র এদের স্বভাব, বিচিত্র এদের মায়া, বিচিত্র এদের রাজনীতিক রণকৌশল। তো ত্রিপুরার মানুষ দেখে নিয়েছে এদেরকে কম সময়ের মধ্যে। মানিক সরকার তো বলতো 100 বছর কমিউনিস্ট থাকবে, 5 বছরের মধ্যে মানিক বাবুর কমিউনিস্ট পার্টির দম ছেড়ে দিয়েছে আর কংগ্রেসের কলিগে বসে গেছে। তো এই তো কমিউনিস্ট। বেসিক্যালি যেটা আমি বলি, এই মাটিটাই কমিউনিস্টের মাটি না। কমিউনিস্টরা সত্তাতে তো লম্ব থাকার পরও এই কংগ্রেসের নেতৃত্ব এদের সঙ্গে বিটিমে ছিল, তারপরও 42% ভোট পেতই পেত। কারণ কি, ত্রিপুরার মানুষ কমিউনিস্ট বিরোধী, ত্রিপুরার স্বভাব কমিউনিস্ট বিরোধী। এত কিছু করার পরও 42% ভোট থেকে নিচে করতেই পারলো না এরা, বরং আমরা করতে পেরেছি। 0 থেকে বিজেপি আইপিএফটি জোট 54% ভোট নিয়েছে, কমিউনিস্টরা করতে পারেনি, ইহজীবনও করতে পারেনি। কারণ কমিউনিস্টকে এখানকার মানুষ পছন্দ করে না, জনজাতিরা পছন্দ করে না। একটা গ্যাপিং ছিল। আর কংগ্রেসীদের যে নেতৃত্ব একটা পরিবার ধরে রাখে সবসময়, ওই কারণে ত্রিপুরাতে সেটা হয়েছে। কিন্তু যাই হোক, আমি আপনার মাধ্যমে এটাই মানুষের কাছে, ত্রিপুরার মানুষের কাছে প্রার্থনা করব। আর আমি আবেদন করব যে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে অনেক কাজ হয়েছে 2018 পর থেকে। আপনারা নির্ণয় করতে জানেন, আপনারা দূরদর্শী, আপনারা মেহনতি। আর আমার ত্রিপুরার মানুষ, জাতি হোক জনজাতি হোক, সহজ সরল এবং ব্যক্তিত্ব, যেটা একটা মানুষকে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে বড় যে উপায় হয়, যে বড় মাধ্যম হয়, এটা ত্রিপুরার মানুষের কাছে আছে। বিপ্লব দেবের মতো ছোট গ্রাম থেকে উঠে যদি মুখ্যমন্ত্রী হতে পারে, তো আপনার মতো অলোক কেন হতে পারবে না, ওনার মতো দিলীপ কেন হতে পারবে না? এটা বিজেপিতে করা যেতে পারে। আর তার জন্য আজকের দিনে নজওয়ান হোক, মহিলা হোক, নরেন্দ্র ভাই মোদীকে ভালোবাসে। এই একটা ব্যক্তি, কোনো সময় কেউ কল্পনা করেনি যে মধ্যপ্রদেশে উনি চিফ মিনিস্টার হয়ে যাবেন। কোনো সময় সে নিজেও জানে না যে রাজস্থান মুখ্যমন্ত্রী হয়ে যাবে। কিন্তু কংগ্রেসে আর কমিউনিস্টে জানা থাকে কে হতে পারে। কংগ্রেসে আসলে কে প্রধানমন্ত্রী হবে সবাই জানে, কংগ্রেসের প্রেসিডেন্ট কে হবে সবাই জানে, সিপিএমের
সেক্রেটারি কে হবে সবাই জানে, আন্ডারস্টুড। কারণ কি তাদের যেই পলিট ব্যুরোর সদস্য আর যার সেন্ট্রাল কমিটির যারা আছে এই চারজনের মধ্যে চেয়ে একজন হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা পৃষ্ঠা অন্তিম ব্যক্তি পর্যন্ত গিয়ে প্রাইম মিনিস্টার হতে পারে, গিয়ে মুখ্যমন্ত্রী হতে পারে, এমএলএ হতে পারে। তার জন্য আজকে নজওয়ানদের ঝুঁক ভারতীয় জনতা পার্টি, নজওয়ান কিছু করতে চায়। আর যখন ভাববে যে আমি যদি পার্টি করতে করতে আমার চুল পাকার পরে যাই, তো নজন ভাববে কবে বিয়ে করব, কবে সংসারাদি করব, কবে নিজের ঘর বাজাবো, চলে দাও এগুলো চলবে। কিন্তু আজকে বিজেপির যে এই কালচারটা এসছে, তো নজওয়ানরা ভাবে ঠিক আছে আমি পড়াশোনা করছি, বিজেপি করলে এমএলএ তো হয়ে যাব, এমএলএ হলে কাজ করতে পারবো, আমি তো মন্ত্রী হয়ে যাব। তো আগে মানুষের মধ্যে ধারণাই ছিল না যে কোনো স্টুডেন্ট, কোনো সাধারণ ঘরের ছেলে পড়াশোনা করে সে এমএলএ হতে পারে, সে মুখ্যমন্ত্রী হতে পারে, সে কোনো জায়গাতে বড় কার্যকর্তা হতে পারে। এগুলো আজকে ত্রিপুরাতে এস্টাবলিশ হয়েছে। তার জন্য এই মাটিতে কংগ্রেস কমিউনিস্ট আর সম্ভব নয় বলেই তো 6 বছরের মাথাতে দুইটা এক জায়গা চলে গেছে। আর মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যকে না বললে রাজনীতি সমাপ্ত হবে না বা শুরুয়াত হবে না। আপনি একটু নিয়ে নিন চাটা। হ্যাঁ স্যার, এই যেটাই বিষয় যে এই তিপ্রামথার আপনাদের সাথে যোগ দেওয়াটা, এটা কি মনে হয় আপনাদের যে রাস্তাটা আরও সহজ হয়ে গেল, এবং বিশেষ করে 23-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের পরাজয়ের পর আবারও 24-এর লোকসভা নির্বাচনে জোট বেঁধে তাদের আপনাদের বিরুদ্ধে লড়াই, এটা কি তাহলে আপনারা অনেকটা এগিয়ে থেকেই তাহলে লোকসভা প্রচার শুরু করলেন? দেখি, এগিয়ে থাকা পিছিয়ে থাকা এগুলো নরেন্দ্র ভাই মোদি করেন না, অ্যাসেসমেন্ট করেন না। মোদি মানুষ এগিয়ে থাকুক সেটা অ্যাসেসমেন্ট করে। এগিয়ে থাকা পিছিয়ে থাকা কমিউনিস্ট কংগ্রেস করে তার জন্য গিয়ে জোট বাঁধে, এমন জোট করে বলে আমি রাষ্ট্রবাদ বুঝতে যাচ্ছি, আমি সংবিধান বানাতে যাচ্ছি, আমি সংবিধান বাঁচানোর জন্য যাচ্ছি। কাহাইকো সংবিধান? কেরালাতে আপনি একই দেশের মধ্যে রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে আপনি হাল্লা করছেন, আবার একই দেশের মধ্যে আপনি তার পার্টির প্রেসিডেন্টকে সাপোর্ট করছেন কংগ্রেসের। এদের 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 এখন আর ন্যায় নীতি স্বভাব রাজনীতি কই পরিভাষাই নেই এদেরকে। মানুষ একদিন বেশি দেরি নয়, মানুষ এদেরকে ঘৃণা করবে, দেখলে ঘৃণার চোখে দেখবে। এবং হ্যাঁ, তো এখন ভাই আমাদেরকে উনি বলতেন বিপ্লব দেব, স্বয়ংসেবক বিপ্লব দেব, ইয়ে এখন দেখছি উনি রাষ্ট্রবাদ নিয়ে, উনি রাষ্ট্র নিয়ে চিন্তা করছেন। তো আমি তার জন্য বলছি, মনে হচ্ছে ওনার ভাবসাবে এখন 3য় বর্ষ শিক্ষিত স্বয়ংসেবক হয়ে গেছেন। তো আমি প্রাণ প্রচারকজিকে বলবো এই স্বয়ংসেবককে নিয়ে যান একবার, কমসে কম সরসঙ্গ চালকজিতে মিলিয়ে আনুন। তো আমরা তো চাই ভাই যে স্বয়ংসেবক একটা পাওয়া গেছে, আমরা আগে জানতাম না যে উনি স্বয়ংসেবক, এখন ওনার স্বয়ংসেবকের রূপ বেরিয়ে এসছে। তো কমিউনিস্টদেরকেও চিন্তা করা উচিত, পলিট ব্যুরোর সদস্য বানিয়ে রেখেছে RSS-এর 3rd ইয়ার ট্রেন্ড। তো ওনার কথাবার্তা চাল চলন ব্যবহারের মধ্যে দিয়ে আসছে। যাই হোক, শেষ ভালো তার সব ভালো। তো উনি লাস্টে গিয়ে বুঝতে পেরেছেন রাষ্ট্রবাদ, বুঝতে পেরেছেন ভারতীয় সংবিধান, এটা ওনার জন্য ভালোই হতে পারে। প্রদ্যুৎ কিশোর আপনাদের ইয়েতে যোগ দিয়েছেন দলে, এবং আপনার সঙ্গে প্রদ্যুৎ কিশোরের যোগ দেওয়ার আগে থেকেও একটা ভালো বন্ধুত্ব। তো কি মনে হয় যে আপনাদের যে লক্ষ্য, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও যে স্লোগান দিয়েছিলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, তো সেই জায়গাতে এটা আরও অনেকটা সহজ হবে, এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহও একই দিশাতে কাজ করছেন বলে উনি দাবি করছেন। দেখুন, সহজ সরল আমি কোনো বিষয়ে বলতে পারি না। আমি একটা জিনিস জানি, ত্রিপুরার মানুষের উন্নয়ন, ত্রিপুরার মানুষের জন্য কাজ করা, পরিশ্রম করা, পরিশ্রমের বিকল্প কোনো কিছু নেই। আর মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য ত্রিপুরার মানুষের জনজাতিদের কল্যাণ চাইছেন। তো ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে সবার জন্য কাজ করে, সবকা সাথ সবকা বিকাশ, এটা উনি বুঝেছেন, উনি তার প্রমাণ দেখেছেন, উনি হোম মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন। তো স্বাভাবিকভাবে ওনার এজেন্ডা কি? ওনার এজেন্ডা হচ্ছে জনজাতিদেরকে সশক্তিকরণ করা। আমাদের এজেন্ডা সেম। তো উনি দেখেছেন আমাদের এজেন্ডা সঠিক, তো উনি এসছেন। বাকি যেটা 2023-এর নির্বাচন হয়েছে বিধানসভাতে, তো আজকাল যেটা মানিকবাবু বলছেন, আমি দেখলাম যে উনি বেইমানি করেছেন। তো আমরা তো একবার বলেছিলাম যে টিপ্রামাথার সঙ্গে অ্যালায়েন্স করে নিয়েছেন, তখন তো এরা বিরোধ করছেন, না আমরা করিনি। আমি তো জিতেনবাবুকে বলবো
আর কংগ্রেসি নেতাদেরকে বলো তাহলে ইলেকশনের সময় আমরা যে বলেছিলাম তো আমরা তো ব্যাঠিক বলিনি, এখন তো মানিক সরকার সার্টিফিকেট নিয়ে বলছেন যে আমাদের সঙ্গে তো কথাবার্তা হয়েছিল, আমাদের সঙ্গে সব কিছু হয়েছিল। তো ওই সময় কেন আমরা যখন বলছেন তখন বলছেন না না নো অ্যালায়েন্স ইজ দেয়ার, আমাদের কোনো অ্যালায়েন্স নেই। তো কয় মাসের মধ্যে পরিবর্তন, 1 বছরের মধ্যে আপনাদের অ্যালায়েন্স বেরিয়ে আসলো, বেড়াল বেরিয়ে আসলো। কি পোলাপনের মতো কথাবার্তা বলে, ছোট্ট বাচ্চার মতো কথাবার্তা বলে, এইভাবে কি রাজনীতি করে? আমি তো মনে করতাম যে এরা ম্যাচিওর পলিটিশিয়ান, ম্যাচুরিটির কুচ্ছু নেই, ওই বাগনাই বনে শিয়াল রাজা ছিল এরা, না হলে এই ধরনের কথাবার্তা। শিশুরা হাসবে, বড়রা তো দেখবেই না, শিশু বাচ্চারা হাসবে এগুলি দেখলে। যে আমরা তো বলেছি যে প্রদ্যুৎ কিশোর মানিককে ত্রিপুরা মাতার সঙ্গে অ্যালায়েন্স করে রয়েছে আন্ডারগ্রাউন্ড, বলেছি তো, বলেছিলাম তোমরা। অমিত শাহ বলেছে, সাবরুমের জনসভায় বলেছে, ওপেনলি বলেছে। বিজেপি, হ্যাঁ ভারতীয় জনতা পার্টি। প্রদ্যুৎ কিশোর মানিককে আমার ব্যক্তিগত মিত্র হতে পারে, দোস্ত হতে পারে, পার্টি আমার আলাদা, আমার পার্টি আমার, ওনার পার্টি ওনার। কিন্তু ওই সময় আমরা তো বলেছি প্রদ্যুৎ কিশোর মানিকের সঙ্গে তো অ্যালায়েন্স করে বসে আছে আন্ডারগ্রাউন্ডে। তখন এরা প্রেস কনফারেন্স বলে না 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 আমাদের সঙ্গে কোনো এ নেই, ওটা তো সাম্প্রদায়িক একটা জাতিবাদী পার্টি, আমরা ন্যাশনাল পার্টি, কমিউনিস্ট পার্টি, আমরাই কীভাবে যাব। এখন মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য, এই রাজ্যে সবচেয়ে বড় নেতা বলছে প্রদ্যুৎ কিশোর মানিককে আমাদের সঙ্গে বেইমানি করেছে। কি বলবেন জিতেনবাবু, কোথায় যাবেন? মানুষ হাসছে আপনাদের এই যে চেহারাগুলো দেখছে না, মানুষ হাসছে, রাস্তায় বেরোতে পারবেন না, মানুষ আপনাদেরকে ছাড়বে না। আপনাদের যে ড্রামা নাটক এখন আর চলবে না, বহু করেছেন আপনারা, এই অন্যায়গুলো ত্রিপুরার মানুষ মানবে না। আর এবার নির্বাচন তার জবাব ত্রিপুরা মানুষ দেবে নিশ্চিত। আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রচারের মাঝেই ব্যস্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, এবং ওনার সাথে আমরা কথা বললাম এবং ওনার প্রতিক্রিয়া আপনারা শুনলেন, বক্তব্য শুনলেন। ক্যামেরায় প্রশান্তদের সাথে অলোক চৌধুরী, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, আগরতলা।